আর এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আরও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে মুআতাসিমুল হ্যানিমিনের, যারা অক্লান্ত পরিশ্রমী আজকের এই হোমিওপ্যাথি এবং আমাদের এই প্র্যাকটিস, এবং আমাদের গ্রুপের চেয়ারম্যান ডাক্তার নাসির স্যার, যারা অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রেশার নিয়ে, প্রেশারটা কি এবং হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপ কয় ধরনের হয় এবং তার ম্যানেজমেন্ট। তো আজকে হচ্ছে আমাদের ব্লাড সুগার নিয়ে আলোচনা। ব্লাড সুগার মানে হচ্ছে, ব্লাড তো বোঝেন রক্ত, আর সুগার মানে হচ্ছে শর্করা। প্রত্যেকের ব্লাডেই সুগার থাকে, রক্তের সুগার থাকাটা স্বাভাবিক, কিন্তু এই রক্তের সুগার যদি বেশি থাকে তাহলে হচ্ছে অসুবিধা, আবার এই রক্তের সুগার যদি কম থাকে তাহলে অসুবিধা। তাহলে ব্লাড সুগার মানে হচ্ছে রক্তে গ্লুকোজের উপস্থিতি। মূলত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস বলতে গ্রামের সহজ ভাষায় যেটা বলে ঘন ঘন প্রস্রাব। ঠিক আছে, ঘন ঘন প্রস্রাব এটা ডায়াবেটিসকে দুইটা ভাগে ভাগ করে, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলাইটাস। মোরলেস মানে মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস নামক এক ধরনের একটা ডিজিজ আছে, এটাও ডায়াবেটিসেরই একটা টাইপ, যেখানে মানুষ কতগুলো সুনির্দিষ্ট অর্গানিক প্যাথোলজির কারণে যেটা হয়ে থাকে। তো আজকে আমরা প্রথমে ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস এই দুইটা বিষয়ের উপরই আলোচনা করব। খুব সম্ভব 9টা 20 পর্যন্ত, 10টা 20 পর্যন্ত আলোচনা চলবে আর কি, 50 মিনিটের আলোচনা। আপনারা যদি মানে খাতা কলম সাথে থাকে একটু অল্প করে টুকে রাখতে পারেন, আর যারা হচ্ছে এগুলো অডিও করেন বা রেকর্ডিং করেন, রেকর্ড করে নিতে পারেন, এগুলো ভবিষ্যতে আমাদের পড়াশোনার জন্য কাজে লাগবে। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস আমি হচ্ছে আলোচনা করতেছি ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যারের বই থেকে। এবিএম আব্দুল্লাহ স্যার হচ্ছে পিজি হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টের হেড। তো ওনার বই থেকে হচ্ছে আলোচনাটা, কারণ উনি হচ্ছে কনসাইজ আকারে একটা ডিজিজকে খুব সুন্দর করে প্রেজেন্ট করছেন। তা এতে আমাদের জন্য আলোচনার সুবিধা হবে। আপনারা জানেন যে ওয়ার্ল্ডে যে কি পরিমাণ ডায়াবেটিসের রোগী আছে। আশ্চর্য হবেন যদি স্ট্যাটিস্টিক্সটা বলি। 2019 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 11 জন অ্যাডাল্টস, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যাদের বয়স 20 থেকে 80-র মধ্যে, এই প্রতি 11 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আক্রান্ত। ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 463 মিলিয়ন পিপল এই অ্যাডাল্টসদের মধ্যে আক্রান্ত। এবং স্বাস্থ্য খাতে পৃথিবীতে যত বাজেট হয়, গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার যেটা আছে, এর মধ্যে 10% টাকা খরচ হয় বা মিলিয়ন ডলার, বিলিয়ন ডলার ইউজ হয় শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে। অর্থাৎ ওয়ার্ল্ডের 760 বিলিয়ন ডলার শুধু ডায়াবেটিসের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এই ডায়াবেটিস যে শুধু মানে বড়দের হয় বিষয়টা এরকম না। ওয়ার্ল্ডের মধ্যে 1,10,100 শিশু আছে যাদের বয়স কম 20 বছরের নিচে। 800 কোটি মানুষের মধ্যে 1 কোটির উপরে মানুষের অর্থাৎ বাচ্চাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস একদিনের বাচ্চা থেকে শুরু করে 20 বছর পর্যন্ত এই যে টাইপ 1 ডায়াবেটিসে ব্যাপক মানুষ আক্রান্ত, বিশেষ করে শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত। এবং বিশেষ করে বিশ্বের মধ্যে যত মানুষের ডায়াবেটিস হয়, প্রতি 2 জনের 1 জনের ডায়াবেটিসটাই আনডায়াগনোসড থেকে থাকে, অর্থাৎ ডায়াগনোসিস হয় না। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা করতে যায়, পরে ধরা পড়ে যে তার ডায়াবেটিস হয়েছে। এবং বিশ্বের মধ্যে প্রতি 13 জনের মধ্যে 1 জনের ডায়াবেটিস একদম মানে মানে কি বলে ইম্পেয়ার গ্লুকোজ একদম মানে কি বলবো, গ্লুকোজ টলারেন্সের যে মানে ইয়াটা, সামঞ্জস্যপূর্ণতাটা, ওইটা অসামঞ্জস্যতাপূর্ণতায় থেকে যায়। এবং প্রতি 6টা বাচ্চা, one in 6 live births is affected by hyperglycemia in pregnancy.
প্রেগনেন্সি অবস্থায় 6টা প্রেগনেন্সির একটা প্রেগনেন্সিতে আপনি হাইপারগ্লাইসেমিয়া পাইতে পারেন মায়েদের, অর্থাৎ বলা যায় যে হিউজ পরিমাণ, এটাকে বলে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আপনি প্রতি 6 জন মায়ের মধ্যে একজন মায়ের এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। এবং প্রতি 65 বছরের উপরে 5 জন মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত। ঠিক আছে, তাহলে এই যে একটা ডায়াবেটিসের যে রেশিও, এটা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং হিউজ পরিমাণ মানুষের এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, আর বিশেষ করে যাদের জেনেটিক্যাল অর্থাৎ ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আমরা যেমন পিতামাতা থেকে সম্পত্তির ভাগ পাই, আমরা এরকম রোগ বালাই থেকেও রোগ বালাইও জিনগত ভাবে পেয়ে থাকি। এবং এটা আপনারা বিশেষ করে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছি, যারা পেশেন্টের পাস্ট হিস্ট্রি নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, এক্ষেত্রে কিন্তু এটা খুব অ্যালার্মিংলি দেখি যে বাবার ডায়াবেটিস ছিল, বাবার প্রেশার ছিল, ছেলের প্রেশার, মেয়ের প্রেশার, এরকম কোনো সিগনিফিকেন্ট কজ ছাড়াই, কোনো কি বলে অনিয়ম ছাড়াও মানুষের মধ্যে জেনেটিক্যালি এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থেকে যায়। তাহলে এই ডায়াবেটিস সহজ ভাষায় বলি যে ঘন ঘন প্রস্রাব। এই ডায়াবেটিসের কমন সিমটম হচ্ছে, আপনারা জানেন যে ঘন ঘন প্রস্রাব হওয়া, এবং তাদের ক্ষেত্রে দেখবেন যে খুব পিপাসা লাগে, এক্সেসিভ থার্স্ট থাকে, এবং আর কি থাকে, ক্ষুধা বেড়ে যায়, গ্লুকোজ জাতীয় খাবারের প্রতি তাদের একটা চাহিদা বেড়ে যায়। তাহলে ডায়াবেটিস বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলাইটাস। প্রথমে আমরা ইনসিপিটাসের কথা বলি। ইনসিপিটাস হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস কাদের বুঝবেন? যাদের দেখবেন যে হিউজ পরিমাণে এক্সেসিভ কোয়ান্টিটিস অফ ডাইলিউট ইউরিন অ্যাসোসিয়েটেড উইথ থার্স্ট ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন। আপনারা জানেন যে আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস থাকে, হাইপোথ্যালামাসের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ওই পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এন্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন, এটা হচ্ছে ডাইউরেটিক, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক এক ধরনের হরমোন। ডায়াবেটিস ইনসিপিটাসে যে সমস্ত রোগীরা আক্রান্ত, তাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অস্বাভাবিকতার কারণে পেশেন্টের ডায়াবেটিস তৈরি হয়। এবং এই ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে হিউজ পরিমাণে, অর্থাৎ প্রচুর পরিমাণে পলিইউরিয়া থাকে, খুব ঘন ঘন প্রস্রাব। এবং এই ঘন ঘন প্রস্রাব দুইটা কারণে হইতে পারে ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোনের ইনসেনসিটিভিটি বা অস্বাভাবিকতার কারণে, আর একটা হচ্ছে রেনাল ডিজিজের কারণে, অর্থাৎ কিডনির ডিজিজের কারণে আপনার এই ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস দুই কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ ব্রেন সংক্রান্ত একটা কারণ, অর্থাৎ ডিক্রিজড প্রোডাকশন অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এটার যদি প্রোডাকশনটা কমে যায় ব্রেন থেকে, তখন ডায়াবেটিস ইনসিপিটাস বডিতে ডেভেলপ করে। আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ কিডনির সমস্যার কারণে আপনার এই ডায়াবেটিসটা হয়ে থাকে, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিটাস। কজেশনের ক্ষেত্রে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে যেটা হয়, যেমন ক্রেনিওফ্যারিঞ্জিওমা, আমাদের ব্রেনে যদি ক্রেনিয়ামের মধ্যে এক ধরনের টিউমার তৈরি হওয়া, অথবা কেউ যদি হেড ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয় ইত্যাদির কারণে, অথবা পিটুইটারিতে যদি টিউমার হয়, অথবা যদি কারো মেনিনজাইটিস হয়, অর্থাৎ ব্রেনে যদি প্রদাহ হয়, অথবা ব্রেনের যে এনসেফালন আছে ওই এনসেফালাইটিস যদি হয়, অর্থাৎ ব্রেন সংক্রান্ত কারণে, বিভিন্ন কারণেই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। আর এছাড়া ব্রেনের অন্যান্য কারণের মধ্যে অনেকগুলো অজানা কারণ আছে এবং জেনেটিক ডিফেক্টস আছে। যদি জিনগত ডিফেক্টস থাকে তাহলেও এই ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। আর নেফ্রোলজিক্যাল ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ কিডনি সংক্রান্ত কারণ যার কারণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, এর মধ্যে এক নাম্বার হচ্ছে জেনেটিক ডিফেক্টস, অর্থাৎ জিনগত ডিফেক্ট থাকলে, অথবা কতগুলো ড্রাগস আছে, যেমন লিথিয়াম আছে,
ডেমো ক্লোসাইক্লিন, এগুলো অ্যালোপ্যাথিক ড্রাগ, আমরা এগুলোর সাথে পরিচিত না। এই জাতীয় ড্রাগস যারা নেয় বিভিন্ন ডিজিজের কারণে, তাদের বডিতেও ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। এছাড়া পাইলোনেফ্রাইটিস, মাল্টিপল মায়োলোমা সহ কতগুলো সিকল সেল অ্যানিমিয়া আছে, কতগুলো ডিজিজ কন্ডিশন, এই সমস্ত কন্ডিশনে আপনার ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কোনটা ডায়াবেটিস মেলাইটাস আর কোনটা ডায়াবেটিস ইনসিপিটাস, এই দুইটা ডিফারেন্সিয়েশনটা জাস্ট আমাদের মাথায় থাকলেই হবে। যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডায়াবেটিসের চিকিৎসা করি, কিন্তু খুব জোরালো ভাবে করি না, ঠিক আছে? কারণ আপনি দেখবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসক ডায়াবেটিসে আক্রান্ত 90% অ্যালোপ্যাথিক ড্রাগ নেয়। কারণ হচ্ছে আমরা ওই রকম ভাবে ট্রিটমেন্টটা গুছাইতে পারি না, অথবা অনেক রোগীর ডায়াবেটিস আমাদের ট্রিটমেন্টে কন্ট্রোল হয় না। এই কারণে হচ্ছে ডায়াবেটিসটা মানে আমরা যেহেতু কন্ট্রোল করতে পারি না, আর এটা যেহেতু ইনকিউরেবল ডিজিজের পর্যায়ে চলে গেছে, এই জন্য এটাকে কন্ট্রোল করতে হয়। এবং ডাক্তার জাহাঙ্গীর কবির বা অনেক কি বলে যারা হেলথ স্পেশালিস্ট আছে, অনেকেই কিন্তু বলে যে ডায়াবেটিস কিউরেবল, অর্থাৎ এমন ভাবে মানে খাবার দাবার মেনটেন, ব্যায়াম, ফুড, ডায়েট এগুলো মেনটেন করে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এবং এর জন্য পরিশ্রমী হতে হয় আমাদেরকে। এবং বারডেমের যে প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, জান্নাতের আলা মাকাম নসিব করুক, উনি হচ্ছে ডায়াবেটিসের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করছেন। এবং আমাদের বিএইচএমএস কোর্সের জন্য ডাক্তার ইব্রাহিম স্যার অনেক মেহনত করছেন, ওনাদের হাত দিয়ে হচ্ছে বিএইচএমএস কোর্স চালু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মান্নান স্যার, বারডেমের প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম স্যার, ওনারা হচ্ছে আমাদের এই কোর্সটাকে ইউনিভার্সিটিতে এনলিস্টেড করেছেন। তো এই ইব্রাহিম স্যার, যিনি ডায়াবেটিসের বাংলাদেশের মধ্যে প্রতিযশা এবং বারডেমের প্রতিষ্ঠাতা, এবং সারা বাংলাদেশে যে ডায়াবেটিক হসপিটাল, এটা তারই অনুপ্রেরণায় হওয়া। তা উনি বলছে যে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে 3D, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, যেখানে ডায়েটকে মানতে হয়, ড্রাগকে নিতে হয় এবং ডিসিপ্লিন মানতে হয়। তো এই হচ্ছে বিষয়। তো এই কারণেই হচ্ছে অনেক সময় ডায়াবেটিসটা আন্ডার কন্ট্রোলে থাকে না অনেকের, যাদের ইরেগুলারিটির কারণে। তো যেটা বলতেছিলাম যে সিমটমস গুলাকে ডিফারেন্সিয়েশন করা, যে কোনটা ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণ, কোনটা ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণ। আমরা ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণটা বলি, এটা মাথায় খুব ভালো করে রাখবেন। এটাতে পলিইউরিয়া থাকে, প্রচুর পরিমাণে ঘন ঘন প্রস্রাব। এমন হইতে পারে যে পেশেন্ট মে পাস 5 to 20 লিটার্স or more urine in 24 hours। দৈনিক সে 5 লিটার থেকে 20 লিটার পর্যন্ত প্রস্রাব করতে পারে। ডু ইউ ক্যান ইমাজিন মানে কি পরিমাণ সে প্রস্রাব করতেছে? আর এই পরিমাণ প্রস্রাব যদি করে, তাহলে পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ। ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু খুব কম মানুষের হয়, যাদের হয় তাদের অবস্থা কিন্তু খারাপ থাকে, বুঝতে পারছেন? তাহলে 24 ঘন্টার মধ্যে 5 লিটার থেকে 20 লিটার প্রস্রাব করা মানে হিউজ পরিমাণে প্রস্রাব করা। এবং এক্ষেত্রে ইউরিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি এবং অসমোলারিটি ওটাও কমে যায়। এবং পলিডিপসিয়া থাকে। পলিডিপসিয়া মানে পিপাসা, প্রচুর পরিমাণে পিপাসা লাগে। তো এই যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে এমন পান যে হিউজ পরিমাণে প্রস্রাব করে এবং সাথে পিপাসা বেশি, তাহলে আপনি হচ্ছে তাকে ইনভেস্টিগেশনের আওতাধীনে নিয়ে আসবেন। সে হয়তো ডায়াবেটিস ইনসিপিটাসে আক্রান্ত হইতে পারে, ডায়াবেটিস মেলাইটাসেও আক্রান্ত হইতে পারে, কারণ দুইটা সিমটমই ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিটাস দুইটাতেই আছে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পিপাসা বেশি হওয়া। এবার আমরা ইনভেস্টিগেশনে যাই। সিমটমসের পরে কি কি ইনভেস্টিগেশন দিব? আমরা তাকে তার সেরাম এডিএইচটা দেখব, ঠিক আছে? সেরাম এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটা কারণে আপনার ডায়াবেটিস ইনসিপিটাস হইতে পারে। অনেক রোগীদের ক্ষেত্রে এটা আনডিটেক্টেবল, অর্থাৎ দেখা যাচ্ছে এটা নরমাল ফাংশনিং দেখাচ্ছে। তখন তার ইউরিন অসমোলারিটিটা আমরা দেখি। যদি দেখি যে পার কেজিতে বিলো 600 মিলি অসমোলারিটির যে ইয়াটা পয়েন্টটা ওইটা থাকে, তাহলে আমরা এটা ধরে নেই যে পেশেন্টের ডায়াবেটিস ইনসিপিটাসে আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা থাকে। এবং ওয়াটার ডেপ্রাইভেশন টেস্ট, তাকে মানে পানি না দিয়ে, পানি বঞ্চিত করে সে কি পরিমাণ প্রস্রাব করে ওইটাকে দেওয়া হয়। ডায়াবেটিস ইনসিপিটাসটি কিন্তু একটু মানে আনকমন, যার কারণে টেস্টগুলো আপনাদের কাছে আনকমন লাগতে পারে। যে ওয়াটার ডেপ্রাইভেশন টেস্ট, পানি না খাইয়ে তার কি অবস্থা বডিতে। এবং হাইপারটনিক স্যালাইন ইনফিউশন আছে, 5% হাইপারটনিক স্যালাইন,
ওইটা দিয়ে যেমন ইমার্জেন্সি পেশেন্ট যেগুলো হসপিটালাইজেশন হয় তাদেরকে হচ্ছে এটা দিয়ে ট্রিটমেন্ট মানে পরীক্ষাগুলো করা হয় এবং এবং এই পেশেন্টের জরুরি ভিত্তিতে সেরাম ইলেকট্রোলাইটস এবং সেরাম ক্যালসিয়াম লেভেলটা দেখা হয়। কারণ যে প্রতিদিন 5-7 লিটার 10 লিটার প্রস্রাব করে তার বডিতে ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হইতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির। এই জন্য সেরাম ক্যালসিয়াম লেভেলটা এবং ইলেকট্রোলাইটস লেভেলটা আমরা রোগীদেরকে দেখতে দিয়ে থাকি। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে সেরাম এডিএইচ, সেরাম ইলেকট্রোলাইটস, সেরাম ক্যালসিয়াম এবং ওয়াটার ডেপ্রাইভেশন টেস্ট এবং হাইপারটনিক যে 5% স্যালাইন ইনফিউশন এবং ওইটা দিয়ে মেজারমেন্ট অফ অ্যান্টিডাইউরেটিক সিক্রেশনটা দেখা হয়ে থাকে। এই হচ্ছে আপনার ডায়াবেটিস ইনসিপিটাসের কিছু জাস্ট থিওরিটিক্যাল মেসেজ। এই ক্ষেত্রে মাথায় রাখার মতো হচ্ছে খুব ঘন ঘন প্রস্রাব হবে এবং আপনার ইয়া থাকবে, কি বলে, পিপাসা থাকবে এবং প্রস্রাবটা এত বেশি হবে যে 5 লিটার থেকে 20 লিটার পর্যন্ত হইতে পারে। এবার আমরা চলে আসছি যে মোস্ট কমন যেটা ডায়াবেটিস মেলাইটাস, যেটা রোগী আপনারা হরহামেশা ঘরে বাইরে ফ্যামিলিতে কিংবা আমাদের রোগীদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। তো ডায়াবেটিস মেলাইটাসের যে সংজ্ঞা, এটাকে বলছে যে কতগুলো সিমটমের, এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম, যে কয়েকটা লক্ষণ থাকলে পরে আমরা ধরি যে ডায়াবেটিস মেলাইটাস। এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় এটা হচ্ছে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ তার সবসময় হচ্ছে তার যে গ্লুকোজের লেভেলটা, আপনারা জানেন যে আমাদের বডির যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, ওইটা অর্থাৎ আমাদের বডির যে প্যানক্রিয়াস, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, যেটা হচ্ছে ইনসুলিনকে নিয়ন্ত্রণ করে। আমরা যা খাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত রুটি খাইলে পরে যা তৈরি হয় বডিতে, এটা হচ্ছে গ্লুকোজ তৈরি হয় সর্বশেষ। আর আমরা যে চর্বি জাতীয় খাবার খাই এটা ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং প্রোটিন জাতীয় যত খাবার খাই এটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সবগুলোই হচ্ছে আমাদের ব্লাডের মাধ্যমে আমাদের বডির নিউট্রিশনটার সাপোর্ট দিয়ে থাকে। ওই যে এন্ড প্রোডাক্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সর্বশেষ যা প্রোডাক্ট তৈরি হয় এটা হচ্ছে গ্লুকোজ। এই জন্য আপনারা দেখবেন যে গ্লুকোজ কিন্তু শক্তির আধার। এবং আপনারা দেখেন যে খেলোয়াড়রা যখন খেলাধুলা করে ক্লান্ত হয়ে যায় বা ব্রেকে থাকে, অর্থাৎ 45 মিনিট পরে বা আধা ঘন্টা পরে যে ব্রেক নেয়, তখন সাথে সাথে তারা গ্লুকোজ খায়। অর্থাৎ গ্লুকোজ খেলে পরে সাথে সাথে এটা সরাসরি ব্লাডে চলে যায়। আর আপনি যদি ভাত খান, এটা 2 ঘন্টা পরে স্টমাক থেকে ডিউডেনাম ইন্টেস্টাইনে আসবে, ওই ইন্টেস্টাইন গুলো এটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ওই গ্লুকোজটাকে ব্লাডে পাঠাবে আর ওয়াশ প্রোডাক্টটাকে কিডনির মাধ্যমে আপনার প্রস্রাব এবং পায়খানার মাধ্যমে বের করে দিবে। তো এই যে গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সর্বশেষ প্রোডাক্ট যা আমাদের বডিতে তৈরি হয়। এই যে গ্লুকোজটা এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, যা ইনসুলিন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সে যখন এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন এটা আমাদের ব্লাডের সারফেসে চলে আসে। এখন কারো যদি এই পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া থাকে, সবসময় গ্লুকোজ লেভেলটা যেটা নর্মাল রেঞ্জ আছে তার থেকে বেশি গ্লুকোজ লেভেলটা আমাদের ব্লাডে ঘোরাঘুরি করতে থাকে, তখনই হচ্ছে পেশেন্টকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলি। আর এটা হইতে পারে এমন কারো অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, ইনসুলিন যে এটা এক ধরনের হরমোন, সে নিয়ন্ত্রণটা করে থাকে। এটা যদি কারো অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি ঘাটতি থাকে ইনসুলিনের, তার ইনসুলিন পর্যাপ্ত বডিতে তৈরি হচ্ছে না, যার কারণে সে গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, অথবা যে পরিমাণ তৈরি হচ্ছে তার ডেফিসিয়েন্সি, ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে, তাহলেও সে গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে, অথবা দুইটাই হইতে পারে। তো এই ইনসুলিন যেহেতু আমাদের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে, যেহেতু আমার বডিতে ইনসুলিন নাই, অনেক বেশি ডায়াবেটিস হয়ে গেছে, এই জন্য আর্টিফিশিয়াল ইনসুলিন দেওয়া হয় যাতে করে সে বডিতে গিয়ে ইনসুলিনটাকে নিয়ন্ত্রণ করে। এবার আসি ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল ফিচার। ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল ফিচার আপনি বাস্তবে ক্লিনিকে কি লক্ষণ পাবেন? ক্লিনিকে 3টা লক্ষণ পাবেন, 3 পিস। 3টা পি যদি কোনো পেশেন্টের মধ্যে পান তাহলে বুঝবেন তার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। নাম্বার 1 পি হচ্ছে পলিইউরিয়া, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হবে, এক্সেসিভ ইউরিন। নাম্বার 2 পি হচ্ছে পলিডিপসিয়া, পলিডিপসিয়া, POLYDIPSIA, পলিডিপসিয়া, অর্থাৎ এক্সেসিভ থার্স্ট, অতিরিক্ত পরিমাণে পিপাসা লাগা। এবং পলিফেজিয়া,
অর্থাৎ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগা। এই পলিইউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া, POLYPHAGIA, পলিফেজিয়া, অতিরিক্ত পরিমাণে ক্ষুধা, এই তিন জিনিস যদি মানুষের মধ্যে চলে আসে আর তাকে যদি দেখেন অন্যান্য লক্ষণের মধ্যে তার ওজন দিন দিন কমে যাচ্ছে, প্রচুর পরিমাণে দুর্বলতা দেখা দিচ্ছে, ড্রাইনেস অফ মাউথ, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, তাইলে আপনি ধরে নিতে পারেন যে এই পেশেন্ট ডায়াবেটিসের দিকে একদম ক্লাসিক্যালি চলে যাচ্ছে। সিমটম দেখে বুঝতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে আপনি যেটা পাবেন, তাদের ডায়াবেটিসের পাশাপাশি তাদের প্লুরাইটাস বালবা, যোনিপথে চুলকানি থাকবে। আমি একটা রোগীকে ওষুধ দিচ্ছি চুলকানির লক্ষণ সদৃশ আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, কখনো ক্যালাডিয়াম দেই, কখনো এসিডনেট দেই, নেট্রামিউর দেই, পালসিটিলা দেই, দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমি তখনও আমার এই বিষয়টা মাথায় নাই যে পেশেন্টের ডায়াবেটিসটা চেক করা দরকার। পেশেন্ট ভালো না হয়ে একজন গাইনোকোলজিস্টের কাছে গেছে, পরে উনি হচ্ছে তার মানে ডায়াবেটিস টেস্ট দিছে, ওইখানে দেখে যে তার ডায়াবেটিস অনেক বেড়ে গেছে। তো এই যে পেশেন্টের যে প্লুরাইটাস বালবা অর্থাৎ যোনিপথে চুলকানি, এটাও কিন্তু ডায়াবেটিসের কারণে হইতে পারে। এই জন্য এই পেশেন্ট গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে যোনিপথে চুলকানি নিয়ে, আমরা ট্রিটমেন্ট দেই। এই পেশেন্টকেও যে একবার RBS বা FBS, ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগারটা করানো দরকার। এজ এ ডক্টর আপনি যদি বলেন যে আপনার মেবি ডায়াবেটিস হইতে পারে, অন্যান্য লক্ষণগুলোর কোরিলেশন করে যদি তাকে একটা ডায়াবেটিস টেস্ট দেন, এতে করে কিন্তু আপনার প্রতি পেশেন্টের আস্থার জায়গাটা বেড়ে যাবে যে ডাক্তার এই লক্ষণ ধরে সাসপেক্ট করছে যে আমার ডায়াবেটিস হইতে পারে, এবং এটা ডায়াবেটিস টেস্ট করাইছে এবং আলটিমেটলি আমার ডায়াবেটিস ধরা পড়ছে, এবং আর্লি ডায়াবেটিস ধরা পড়ার কারণে তাকে একটা ভালো ম্যানেজমেন্টের আওতাধীনে নিয়ে আসা যাবে। এই জন্য যেহেতু আমরা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট করি, লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, যেহেতু আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, আমরা হোমিওপ্যাথ হওয়াই আমাদের জন্য জরুরি। অর্থাৎ আমাদের নামের আগে ডাক্তার না লিখে হোমিওপ্যাথ হওয়া দরকার ছিল, এবং এই হোমিওপ্যাথ লিখলে অনেকের গা জ্বলে, খুব রাগ হয়। আমি কিন্তু খুব মোটেও রাগ হই না, ঠিক আছে। হোমিওপ্যাথ নিজেকে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেহেতু আমার নামের আগে গভর্নমেন্ট কর্তৃক ডাক্তার লেখাইছে, আর আমরা যেহেতু চিকিৎসা করি এই জন্য ডাক্তার, এই ডাক্তারি করতে গেলে তাহলে কিছু ক্লিনিক্যাল বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পেশেন্ট ইনভেস্টিগেশন, পেশেন্টের লক্ষণ অনুযায়ী কিছু ডিজিজ ডায়াগনোসিস করা, এবং এই ডিজিজ সম্পর্কে তাকে কিছু ম্যানেজমেন্ট দেওয়া ইত্যাদি যে ডক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন প্লুরাইটাস বালবা নিয়ে যখন আসছে, বেলানাইটিস নিয়ে আসতে পারে পেশেন্ট, পুরুষদের বেলানাইটিস হয়। বেলানাইটিস মানে রোগী এসে হঠাৎ করে বলতে পারে ডাক্তার সাহেব আমার পেনিসের যে গ্ল্যান্স পেনিস আছে মাথা মুন্ডুটা, এইখানে চুলকায়, কালো লাল লাল রেশ হয়ে যাচ্ছে, বেশ চুলকাইতেছে, তাহলে এই পেশেন্টেরও ডায়াবেটিস হইতে পারে। মহিলাদের যোনিপথে চুলকানি এবং পুরুষের গ্ল্যান্ডস পেনিসে চুলকানি, এবং হওয়া, লাল লাল রেশ তৈরি হওয়া, এবং ওরাল ক্যান্ডিডিয়াসিস, আপনার এক ধরনের ব্যাকটেরিয়াল মুখের মধ্যে ঘা ফাঙ্গাস তৈরি হইতে থাকা, এইগুলোকেও আমাদের মাথায় রাখবো যে এই পেশেন্ট মেবি ডায়াবেটিক। পেশেন্ট মেবি অ্যাসিমটোমেটিক। অনেক ক্ষেত্রে দেখবেন যে পেশেন্টের সিমটম নাই এবং ডিটেক্টেড ডিউরিং রুটিন এক্সামিনেশন, এবং পেশেন্টের তেমন কোনো সিমটম নাই, রোগী ঘন ঘন প্রস্রাবও করে না, কিন্তু রোগী বলে আমার খুব ক্লান্ত লাগে, আমার মানে খুব ক্লান্ত লাগে, আর দিন দিন কেমন যেন শরীরের ওজনটা কমে যাচ্ছে। এই পেশেন্টকেও আমরা হচ্ছে রুটিন এক্সামিনেশনের মাধ্যমে পেশেন্টের ডায়াবেটিস ডিটেকশন করতে পারি। তাইলে ডায়াবেটিস মেলাইটিসের পেশেন্টের ভিজিবল লক্ষণ আপনি দেখবেন যে ঘন ঘন প্রস্রাব, খুব পিপাসা লাগা, এবং রুগী এসে বলে ডাক্তার সাহেব আমার জানি কি জানি কেমন লাগে, খালি পানি খাই সারাদিন, এত পানি খাই খালি পিপাসা লাগে, আর মানে খাবার খাই আবার পানি খাই, খাচ্ছি পানি খাচ্ছি, কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছি না। এই পেশেন্টকে আপনি ডায়াবেটিসের আওতাধীনে নিয়ে আসবেন, যে ডায়াবেটিস আছে কিনা দেখবেন। তাইলে এই যে অতিরিক্ত পিপাসা হওয়া, প্রচুর প্রস্রাব হওয়া, এক্সেসিভ মানে ক্ষুধা লাগা, এগুলোর পাশাপাশি যদি তার ওজন কমে যায়, দুর্বলতা, মুখ শুষ্ক হয়ে যাওয়া, যোনিপথে চুলকানি, পুরুষের বেলানাইটিস হওয়া, কিংবা মুখে ওরাল ক্যান্ডিডিয়াসিস হওয়া, এইগুলো যদি থাকে, পরে আমরা পেশেন্টকে সাসপেক্ট করব যে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট হইতে পারে। এবার আসি ডায়াবেটিস পেশেন্টের সিমটম গুলো তো বললাম। এই ডায়াবেটিস পেশেন্টের কমপ্লিকেশন আছে। ডায়াবেটিস পেশেন্টের একিউট কমপ্লিকেশন হচ্ছে কোন পেশেন্টের যদি ডায়াবেটিস হয় তাহলে কি জটিলতা তৈরি হতে পারে।
এক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এই পেশেন্টের হঠাৎ করে গ্লুকোজ কমেও যেতে পারে। গ্লুকোজ লেভেল যখন কমে যাবে, 1-2 চলে আসবে, তখন পেশেন্ট টোটালি এনার্জি লেস হয়ে যাবে এবং পেশেন্ট হাইপোগ্লাইসেমিক শকে চলে যেতে পারে, অর্থাৎ গ্লুকোজ কমতে কমতে শকে চলে যায়। এই জন্য কোনো পেশেন্ট যদি আপনার চোখের সামনে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা সেন্সলেস হয়ে পড়ে যায়, তাহলে সর্বপ্রথম তাকে চিনির শরবত খাওয়াবেন। ঠিক আছে, চিনির শরবত যদি আপনি তাকে খাওয়ান, তাহলে এই পেশেন্ট দ্রুত লাইফ সেভ হইতে পারে। অনেক রোগী, ডায়াবেটিস রোগীরা দেখবেন পকেটে চকলেট নিয়ে ঘুরে, অর্থাৎ সে যদি খুব বেশি ঝিমঝিমানি দুর্বলতা অনুভব করে, সে একটা চকলেট চুষে চুষে খায়, কারণ ওটাতে গ্লুকোজ থাকে। এবং হাইপোগ্লাইসেমিক শকটা অনেক খারাপ, এবং এই হাইপোগ্লাইসেমিক শককে প্রিভেন্ট করতে গেলে দ্রুত মিষ্টি জাতীয় কিছু তাকে দিতে হবে, কারণ তার গ্লুকোজের লেভেল কমে গিয়ে সে তার বডির শকে চলে গেছে। আর বডিতে যখন গ্লুকোজ না থাকে, গ্লুকোজে থাকে অক্সিজেন, তখন কিন্তু তার ইসকেমিক হার্ট অ্যাটাক সহ বডির ব্রেনে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য তাকে একটু চিনি শরবত দিয়ে ইমার্জেন্সি ম্যানেজ করবেন, কারণ বেশি গ্লুকোজে পেশেন্ট সিরিয়াস কন্ডিশন থেকে হাইপোগ্লাইসেমিক শকে বেশি সিরিয়াস কন্ডিশনে যেতে পারে। তারপরে এই একিউট ডায়াবেটিসের কমপ্লিকেশন হইতে পারে ডায়াবেটিক কিটা অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটা অ্যাসিডোসিস, এখন ডায়াবেটিক কিটা অ্যাসিডোসিসটা কি? ডায়াবেটিক কিটোএসিডোসিসটাও হচ্ছে এক ধরনের জটিল কমপ্লিকেশন, যেখানে পেশেন্টের প্রচুর পরিমাণে ভমিটিং হইতে পারে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, সহ আরো অনেকগুলো জটিল তৈরি হতে পারে পেশেন্টের মধ্যে। ডায়াবেটিক কিটোএসিডোসিসে ডায়াবেটিক কিটোএসিডোসিসের মধ্যে যে সিমটম গুলো হয়, এটা হচ্ছে ভমিটিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, ডিপ গাস্পিং ব্রেদিং, এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে সে অক্সিজেন পাচ্ছে না, এবং প্রচুর পরিমাণে ইউরিনেশন হওয়া, সে কনফিউশনে পড়ে যাওয়া, এবং তার মধ্যে এক ধরনের স্মেল, সে ফ্রুটস এর স্মেল পাইতে পারে। ঠিক আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে খুব দ্রুত ইন্ট্রাভেনাস ফ্লুইড এবং ইনসুলিনের মাধ্যমে তাকে কারেকশনে চলে নিয়ে আসতে হবে, না হলে তার বডিতে সেরেব্রাল ইডেমা দেখা দিতে পারে, ব্রেনে পানি জমে যেতে পারে, এবং পেশেন্ট দ্রুত ফল করতে পারে এবং খারাপের অবস্থার দিকে যাইতে পারে। এই যে পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস তৈরি হওয়া, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পেশেন্টের ডায়াবেটিসের পেশেন্টের যদি প্রচুর পরিমাণে ভমিটিং হওয়া, অ্যাবডোমিনাল পেইন হওয়া এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেখেন, তাহলে বুঝবেন যে এই পেশেন্টের অবস্থা খারাপ, তাকে দ্রুত হসপিটালাইজেশন করে দিতে হবে, না হলে পেশেন্টের আরো জটিল অবস্থায় যাইতে পারে। তাইলে এই ডায়াবেটিসের কমপ্লিকেশনে হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, গ্লুকোজ লেভেল কমেও যাইতে পারে, আবার ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়ে পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে ডায়াবেটিস বাড়তে বাড়তে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট তৈরি হতে পারে, এবং ওই স্টেটটাও খারাপ, এবং হাইপারগ্লাইসেমিক শকে চলে যেতে পারে। হাইপারগ্লাইসেমিক শক, অতিরিক্ত গ্লুকোজ খেয়ে শকে চলে যাও। আমি যখন বিএইচএমএস এ পড়ি, তখন খুঁজতাম যে কোথায় কোনো সভা সিম্পোজিয়াম হয় কিনা। একদিন খবর পাইলাম যে ঢাকা, কোথায় এটা, ঢাকা মেডিকেলের কোন এক জায়গায় হচ্ছে ডায়াবেটিসের উপর একটা সেমিনার হবে। তো ওইখানে গেলাম, তো ওইখানে একজন ডাক্তার গল্প করতেছিল, একজন মহিলার ডায়াবেটিস ছিল অনেক বেশি। তো ডায়াবেটিস বেশি হওয়ার কারণে আগে তো ওরকম ভাবে ডিজিজটা ডিটেকশন হইতো না। তো ওই মহিলার ডায়াবেটিস, এখন সে মৃত্যু শয্যাশায়ী। এক ছেলে আইসা মা বলে মা এটা খান, ওই ছেলে বলে মা এটা খান, মানে সবাই চাচ্ছে যে তাকে কিছু খাওয়ানোর জন্য। তো বিভিন্ন ছেলেরা আবদার করে, সে একবার খায় একবার খায় না। এবার বড় ছেলে এসে তাকে একটা মিষ্টি দিল, মিষ্টি দেওয়ার পরে ওই মহিলাটা মিষ্টিটা খেয়ে মারা যায়। তো ছেলেটা সানন্দে বলতেছে, খুব আনন্দে সহকারে, যে যাক, জীবনের শেষ মুহূর্তে মা আমার মিষ্টিটা খায়া মরছে, আমি খুব শান্তি, আমার মনে খুব শান্তি। তো ডাক্তার বলতেছিল ওই মহিলার মূলত ডায়াবেটিসের গ্লুকোজ লেভেল অনেক বেশি ছিল, এবং ছেলে যখন আরেকটা মিষ্টি দিছে, ওই মিষ্টি খেয়ে এই মহিলার হাইপার গ্লাইসেমিক শক হয়েছে। অর্থাৎ ছেলের মিষ্টি খায়া মানে মা মারা গেছে, অথচ ছেলে খুব খুশি হইতেছে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ হাইপারগ্লাইসেমিক শকও পেশেন্টের ডেভেলপ করতে পারে, অতিরিক্ত গ্লুকোজ। এই জন্য এই ধরনের পেশেন্টকে কন্টিনিউ মনিটরিং এ আমাদেরকে রাখতে হবে।
এই হচ্ছে মানে কমপ্লিকেশন, একিউট কমপ্লিকেশন। হঠাৎ করেই এই ধরনের সিচুয়েশনে আমরা পড়তে পারি হাইপোগ্লাইসেমিক শক কিংবা হাইপারগ্লাইসেমিক শক। হাইপারগ্লাইসেমিক শকটা একটু কম হয়, হাইপোগ্লাইসেমিক শকটা হঠাৎ করেই হয়ে যেতে পারে। এবার আসে লং টার্ম কমপ্লিকেশন। ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের থাকে তখন তার ম্যাক্রো ভাস্কুলার কতগুলো কমপ্লিকেশন দেখা দিতে পারে, মাইক্রো ভাস্কুলার কতগুলো কমপ্লিকেশন দেখা দিতে পারে। এর মধ্যে আপনারা অনেক রোগীরা বলবে যে ডাক্তার সাহেব আমার হাত পা জিম জিম করে। এই যে নিউরোপ্যাথি, এটাকে বলা হয় নিউরোপ্যাথি, পেরিফেরিয়াল নিউরোপ্যাথি। আপনারা জানেন হার্ট হচ্ছে সেন্টারে, হার্ট থেকে যত দূরে থাকবে ওটাকে পেরিফেরি বলা হয়, এবং ওই পেরিফেরিতে রক্তের সাপ্লাই কম থাকে, এটাকে বলা হয় পেরিফেরিয়াল নিউরোপ্যাথি। এই ডায়াবেটিসের রোগীদের এই ধরনের পেরিফেরিয়াল নিউরোপ্যাথি দেখা দিতে পারে। ঠিক আছে। এছাড়া ডায়াবেটিসের পেশেন্টের নেফ্রোপ্যাথি দেখা দিতে পারে, অর্থাৎ সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। ডায়াবেটিসের পেশেন্টরা চোখে কম দেখতে পারে, তাদের চোখে ক্যাটারাক্ট দেখা দিতে পারে, অর্থাৎ চোখে ছানি পড়তে পারে, রেটিনোপ্যাথি দেখা দিতে পারে, চোখে ব্লাড ভিশন, কম দেখা, ঝাপসা দেখা। এবং এই ডায়াবেটিসের রোগীদেরই পায়ের তলায় ঘা হইতে পারে, পচন ধরতে পারে, এবং আর্থোপ্যাথি অর্থাৎ জোড়ায় জোড়ায় বিষ ব্যথা দেখা দিতে পারে। এক ডায়াবেটিস এটা হচ্ছে মা রোগ। মা যেমন অসুস্থ হলে সংসারের 12টা বেজে যায়। এই ডায়াবেটিসের রোগীরা যদি আনকন্ট্রোল থাকে, মানে অসচেতন থাকে, তখন এটা নানাবিধ জটিলতায় পেশেন্টকে নিয়ে যায়। তারপরে ম্যাক্রোভাস্কুলার কতগুলো ডিজিজ আছে, যেমন মায়োকার্ডিয়াল ইসকিমিয়া দেখা দিতে পারে, হার্টে অক্সিজেনের সাপ্লাইয়ের ঘাটতি করে ওইখানে ইনফাকশন তৈরি করতে পারে, এক ধরনের সিভিয়ার মায়োকার্ডিয়াল ইনফেকশন হুইচ ইজ ভেরি সিভিয়ার, ক্যান টার্ন টু ডেথ উইদিন এ ফিউ আওয়ার্স। কয়েক ঘন্টার মধ্যে পেশেন্টকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এবং ট্রানজিয়েন্ট ইসকিমিক হার্ট অ্যাটাক হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, সহ ইসকেমিয়া, অক্সিজেনের সাপ্লাই কমে যাওয়া, এবং ফুড আলসার, গ্যাংগ্রিন ইত্যাদি দেখা দিতে পারে। পেশেন্টের বডিতে ঘন ঘন ফোড়া, কার্বাঙ্কল, অ্যাবসেস, সেলুলাইটিস, ইনকিং বা টিবিও দেখা দিতে পারে ইত্যাদি হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন। এবার আসি আমরা পরীক্ষা নিরীক্ষায়। কি পরীক্ষা দিবেন একটা ডায়াবেটিসের রোগীকে? ডায়াবেটিসের রোগীকে পরীক্ষা দিবেন হচ্ছে এফবিএস দিবেন, ফাস্টিং ব্লাড সুগার, খালি পেটে ব্লাড সুগার মাপতে, এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 ঘন্টা পরে সে মাপবে। 3 নম্বর পরীক্ষা দিবেন HbA1c। মানে হিমোগ্লোবিন A1c, এটা হচ্ছে গড় ডায়াবেটিস পেশেন্টের র্যান্ডম এবং ফাস্টিং মানে দেখার পাশাপাশি হচ্ছে আমরা HbA1c-টা দেখবো, কারণ HbA1c-টা দিয়ে বোঝা যায় সে আসলে নিউট্রাল অবস্থায় তার গড় ডায়াবেটিসটা কততে আছে। এবং ইউরিনটা টেস্ট দিব, ইউরিন আরএমই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন দিব, পাশাপাশি সিবিসিটা দিব, ওইখানে ইএসআটা দেখবো, সেরাম ইউরিয়াটা দেখবো কি অবস্থায় আছে, সেরাম ক্রিয়েটিনিনটা দেখবো। কারণ আপনি জানেন যে ডায়াবেটিসের কারণে সিকেডি ডেভেলপ করতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ। এই কারণে তার সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা কত আছে ওটা আমাদেরকে জানতে হবে। আপনি জানেন ডায়াবেটিসের কারণে অনেক ঘন ঘন প্রস্রাব হয়, এই জন্য বডি থেকে সোডিয়াম সহ অন্যান্য ইলেকট্রোলাইটস, পটাশিয়াম, ক্যালসিয়াম গুলো বের হয়ে যেতে পারে। এই জন্য তাকে সেরাম ইলেকট্রোলাইটসটা পড়তে দেব, এবং লিপিড প্রোফাইলটা দেখবো, তার যে তার মানে ট্রাইগ্লিসারাইডটা কেমন, এইচডিএল, এলডিএলটা কেমন, এইগুলো হচ্ছে আমরা দেখার জন্য চেষ্টা করব। যেহেতু এটা মাল্টিপল ডিজিজে আক্রান্ত করে ফেলতে পারে, তার ইসিজিটা কেমন, ইলেকট্রোকার্ডিওগ্রাফিটা দেখবো, এবং পাশাপাশি তাকে বলবো যে আপনি হোল অ্যাবডোমেনে আলট্রা করে নিয়ে আসেন, কারণ তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এটা দেখা যাবে, তার লিভারে কোনো কিছু সমস্যা আছে কিনা দেখা যাবে। আমরা এই ধরনের পেশেন্টের রুটিন এক্সামিনেশন হিসেবে চেস্ট এক্সরে দিব। চেস্ট এক্সরে দিব, বলবো যে আপনি পিএ ভিউ করে নিয়ে আসবেন, অর্থাৎ পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ, এবং প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন দিব। কারণ অ্যাবডোমেন যদি আমরা দেই, ওইখানে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন আছে কিনা, তার প্যানক্রিয়াসে কোনো ধরনের পাথর জমছে কিনা। কারণ প্যানক্রিয়াসের যেহেতু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন এর মাধ্যমে হচ্ছে গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করা হয়। এখন যদি তার প্যানক্রিয়াসে স্টোন থাকে, তাহলে এই পেশেন্টের প্যানক্রিয়াটিক যে ফাংশন আছে ওইটা বাধাগ্রস্ত হবে। এই জন্য এক্সরে অফ অ্যাবডোমেনের মাধ্যমে আমরা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনটা দেখবো, এবং চেস্ট এক্সরে মাধ্যমে দেখবো যে এখানে কোনো কনসলিডেশন আছে কিনা,
বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কার্ডিও মেগালি আছে কিনা, যেটা চেস্ট এক্সরেতে চলে আসবে, এবং ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি এবং হোল অ্যাবডোমেন পরীক্ষা দিয়েও আমরা কিডনি সহ লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস এগুলোকে আমরা দেখতে পারি। এই হচ্ছে আপনার ডায়াবেটিসের কিছু ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন দিব। আমরা যেটা লক্ষ্য করব যে ফাস্টিং ব্লাড সুগার যদি দেই, সাতের নিচে যদি সাতের উপরে হয়ে যায় তাহলে তার ডায়াবেটিস আছে। র্যান্ডমে 11-র বেশি হলে ডায়াবেটিস আছে। গড় ডায়াবেটিস 6.5-এর বেশি হলে তার ডায়াবেটিস আছে। যেহেতু অনেক পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, এই জন্য ডায়াগনস্টিক টেস্ট গুলো আমরা পেশেন্টকে করতে দিব এবং করতে দিয়ে তাকে হচ্ছে ট্রিটমেন্টের আওতাধীনে নিয়ে আসব। এছাড়া হচ্ছে ডায়াবেটিস আপনার বিশেষ করে মায়েদেরকে জিডিএম, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, ওই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এবং তাদের এই জাতীয় লক্ষণ, ভেজানাল ইচিং এগুলো যদি পাই তখন আমরা বলবো যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য। এবার আসেন আমরা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করব। এর আগে আমরা বলছি যে প্রফেসর ইব্রাহিম স্যার রাহিমাহুল্লাহ উনি হচ্ছে ডায়াবেটিসের ব্যাপারে বলছে যে 3D ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। আপনারা জানেন যেগুলো কার্বোহাইড্রেট কন্টেইনিং ফুড আছে, ওই কার্বোহাইড্রেট গুলাকে হচ্ছে সে অ্যাভয়েড করবে। ঠিক আছে, কার্বোহাইড্রেট গুলাকে সে অ্যাভয়েড করবে, খাবার দাবারটা নিয়ন্ত্রণ করবে। এগুলো মোরলেস আপনারা সবাই জানেন, যাতে খাবারটাকে নিয়ন্ত্রণ করে, সুগার জাতীয় খাবারগুলো সে না খায়। পাশাপাশি হচ্ছে তাকে দৈনিক যেন সে হাঁটে, হাঁটার ব্যাপারে আমরা তাকে বলবো যাতে করে সে যা খায় সুগারটা ওইটা যেন বার্ন হয়। এই ব্যাপারে হচ্ছে পেশেন্টকে সচেতন করা আর কি। ঠিক আছে, আর পাশাপাশি আমাদের কতগুলো মেডিসিন আছে, আমরা যদি পেশেন্টকে একদম টোটাল সিমটম নিয়ে ট্রিটমেন্ট করতে পারি, এই ধরনের পেশেন্ট অনেক ফলপ্রসূ হবে এবং আর্লি ডায়াগনোসিস হলে, আর্লি ট্রিটমেন্ট হলে পেশেন্টরা অনেক ভালো থাকতে পারে, আমরা আশা রাখি। পাশাপাশি পেশেন্ট যদি একেবারেই আমাদের কন্ট্রোলে না থাকে তাহলে পেশেন্টকে প্রয়োজনে অ্যালোপ্যাথিক ডায়াবেটিসের ওষুধের আন্ডারে নিয়ে তাকে কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক রিস্ক থেকে যায়। এই ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ইজিলি চালানো যায় বা চালানো দরকার। কোনো পেশেন্টের যদি আনকন্ট্রোল ডায়াবেটিস পান, আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের আওতাধীনে আসে, তাইলে তাকে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করবেন না। করলে পরে তার মাল্টিপল যে ডিজিজ গুলো, সে ওই সমস্ত ডিজিজ গুলোতে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাইলে ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়েটারি মডিফিকেশন হচ্ছে সবার আগে, এবং কন্টিনিউ মনিটরিং এ থাকা, এটা হচ্ছে অনেক বেশি জরুরি। পাশাপাশি হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মধ্যে আমরা হচ্ছে মুখস্থ ওষুধ বলে যে সিজাজিয়াম, জাম্বলিকাম, তারপরে হচ্ছে কি যেন বলে, আমি তো ডায়াবেটিসের রোগী দেখি না, তো আরো অনেকগুলো ওষুধ আছে, আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো এই ধরনের ডায়াবেটিস ওষুধগুলো আপনারা যারা ডায়াবেটিস মানে খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারেন এবং আপনাদের আন্ডারে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে রোগীরা এখন মানে একদম আন্ডার কন্ট্রোল আছে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আমি আসলে ডায়াবেটিসের রোগী দেখি না বললে ভুল হবে, কারণ অনেক রোগীদের তো ডায়াবেটিস থাকে, কিন্তু আমার আন্ডারে নিয়ে ডায়াবেটিস গুলাকে আমি করি না। যেহেতু আমি জুনিয়র ডাক্তার, এই জন্য আমার ব্যর্থতাকে আপনাদের সামনে প্রকাশ করলাম। আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন এখানে, অনেক ভালো বুঝেন, তারা হচ্ছে যদি ম্যানেজমেন্ট করে থাকেন এগুলো আমাদের সাথে শেয়ার করবেন যে আমরা ট্রিটমেন্ট দিয়ে পেশেন্ট খুব ভালো আছে। ঠিক আছে, এখন পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। স্যার জিজ্ঞাসা করছে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, বুঝতে পারছেন কিনা, কিছু ধারণা পেয়েছেন কিনা, একটু হ্যাঁ হু করেন। জি স্যার, আমার মনে হয় সকলে বুঝতে পারছে স্যার।
সকলকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তারকে, যিনি অত্যন্ত পরিশ্রম করে আজকের এই ক্লাস সুন্দরভাবে পরিচালনা করেছেন। হিফজুর রহমান আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, কিছু বুঝতে পারছেন কি নাকি আমি অনেক কিছু ভালো লাগলো, ক্লাসটা খুব সুন্দর। ইনফরমেশন গুলো মাথায় রাখলে পরে আমরা তো সিমটোমেটিক ট্রিটমেন্ট করে, আপনারা জানেন যে দিন শেষে আমাদের সিমটমই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিসের সিমটম দিয়ে কিন্তু ওষুধ আসে না। পেশেন্ট নিজে যদি তার মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল তিনটার কম্বিনেশনে যখন আমরা ট্রিটমেন্ট করি, বিশেষ করে বিপুল দাসের যে টিম ইমোশনাল পুর যখন কোনো মেডিসিনে চলে আসে, তখন ওই মেডিসিন দিলে কিন্তু তার সব সেক্টরই কাজ করবে, ইভেন ডায়াবেটিসেও কাজ করবে। আমরা আপনাদেরকে মানে অ্যালাইড সায়েন্সের যে ফ্লেভারটা এটা দেওয়ার অর্থ হচ্ছে জানো পেশেন্ট ম্যানেজমেন্টটা ইজি হয়। এই ডায়াবেটিসটা আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে, এরকম সবার ঘরেই আছে, যাতে করে পেশেন্ট ম্যানেজমেন্ট করতে সুবিধা হয় এবং কোন ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা কি ব্যবস্থা নিব এরকম। এবং অনেক হোমিওপ্যাথি ডাক্তার, বিশেষ করে হোমিওপ্যাথির কিংবদন্তি যে ফেরিংটন, যার ক্লিনিক্যাল মেথোলজি আছে, ফেরিংটন অত্যন্ত মেধাবী এবং হোমিওপ্যাথির দিকপাল। উনি কিন্তু মানে মানে হোমিওপ্যাথি চিকিৎসা বাইরে কিছু নিবে না। এই জন্য এই 45 বছর বা অল্প বয়সেই আমরা তার একটা দুর্ঘটনা, অর্থাৎ যদিও মুসলিম বলা ঠিক না, কিন্তু মানে ট্রিটমেন্ট নিব না, হোমিওপ্যাথির বাইরে যাব না, মরে গেলেও হোমিওপ্যাথির বাইরে খাবো না, যে এই জিনিসগুলো ভালো না। এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে চিকিৎসা যখন যেটা প্রয়োজন এটাই নিতে হবে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার বেশিরভাগ হচ্ছে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করি, এগুলো যেন আরো খুব সিনসিয়ারলি ভালো করে করতে পারি। অ্যালোপ্যাথিক ডাক্তাররা কিন্তু এই লাইনে প্রচুর ব্যর্থ, বিশেষ করে স্কিন ডিজিজ, ক্রনিক ডিজিজ যেগুলো আছে ওইগুলোতে আমাদের ব্যাপক কাজ করার সুযোগ আছে, ওইগুলো আমরা করবো। এবং কিছু ডিজিজ আছে একান্তই ইমার্জেন্সি, যেটা কন্ট্রোল না করলে খুব ঝামেলা হয়ে যায়, ওইগুলো আমরা পেশেন্টকে সব ওষুধ বন্ধ করব না এবং কিছু কিছু ওষুধ চালায় দিয়ে আমরা আমাদের ট্রিটমেন্টটাকে চালাবো, এত খুব বেশ উপকৃত হবে। জি, আশা করি আজকের আমার ক্লাস আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। বিদায় নিচ্ছি। দেওয়ান স্যার, বিদায় নিই। জি স্যার, আপনি বিদায় নেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম মোল্লা মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন আপনার সাথে আমার কথা হয় না।